আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি ফিজিক্সের গতি চ্যাপ্টারে অর্থাৎ 2 অধ্যায়ের প্রথম পর্ব ক্লাস শুরু করব। তো এই অধ্যায়ের প্রথম পর্ব ক্লাসে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব দেখো এখানে দিয়েছি। গতি ও স্থিতি, বিভিন্ন প্রকার গতি, রৈখিক গতি। বিভিন্ন প্রকার গতির মধ্যে আছে রৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি ইত্যাদি। আসলে বিভিন্ন প্রকার গতির মধ্যে কিন্তু যৌগিক গতি বা জটিল গতি এই ধরনের এরপরে আছে স্কেলার ও ভেক্টর রাশি। এরপরে আমরা গতি সংক্রান্ত বিভিন্ন রাশির মধ্যে এই প্রথম পর্ব ক্লাসের দূরত্ব ও সরণ নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আমি আজকে প্রথম পর্ব ক্লাসে গতি স্থিতি, বিভিন্ন প্রকার গতির মধ্যে এইগুলো এবং স্কেলার রাশি ও ভেক্টর রাশি নিয়ে বলবো, আর দূরত্ব ও সরণ নিয়ে আলোচনা করব। এরপর দ্বিতীয় পর্ব ক্লাসে বিভিন্ন গতি সংক্রান্ত যে রাশিগুলো আছে তার মধ্যে যেমন দ্রুতি আছে, বেগ আছে, ত্বরণ মন্দন, সুষম ত্বরণ, সমবেগ, এইগুলো নিয়ে আলোচনা করব। এরপরে পড়ন্ত বস্তুর সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তারপর আছে লেখচিত্র, গতি সংক্রান্ত যে লেখচিত্রগুলো আছে এইগুলো আমি দ্বিতীয় পর্ব ক্লাসে সম্পন্ন করব। তো প্রথম পর্ব ক্লাসে আমরা আজকে এই বিষয়গুলো একটু দেখব। তা প্রথমে দেখো যেটা দেওয়া আছে গতি ও স্থিতি। তা গতির যে সংজ্ঞাটি সেটা আসলে কি? ফিজিক্সের ভাষায় গতি হলো সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হওয়াকে বলা হয় গতি। সাথে সাথে একটু স্থিতির সংজ্ঞাটিও দেখো। স্থিতি কি বলবো? সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হওয়াকে বলা হয় স্থিতি। তাহলে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলবো গতি, আর সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হওয়াকে বলে স্থিতি। সময়ের সাথে সেটা আবার কেমন, আমি একটু উদাহরণ দিই। মনে করো এটি একটি বস্তু, এইটা হলো একটি বস্তু। চিন্তা করো এই বস্তুটি, এখন মনে করো সময় জিনিসটা কেমন, যে সময় কিন্তু সর্বদাই বৃদ্ধি পাবে, সময় কখনো থেমে থাকে না, সময় চলতেই থাকবে। সময় চলছে, এই বস্তুটার অবস্থানে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বস্তুটা ছিল একটা জায়গায়, সেখান থেকে আরেকটা জায়গায় তার সরণ হচ্ছে, অর্থাৎ পরিবর্তন হয়ে যাচ্ছে। তাই সময়ের সাথে সাথে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটাকে গতি বলবো। কিন্তু সময় চলছে, সময় কিন্তু চলতেই থাকছে, এই বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এই বস্তু যেখানে আছে সেখানেই আছে, কিন্তু সময় চলতেই আছে। তাহলে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের যদি পরিবর্তন না হয় তাহলে সেটাকে বলবো আমরা স্থিতি। তাহলে এই যে গতি এবং স্থিতি সম্পর্কে বুঝতে পেরেছো। তাহলে আমি আরেকবার একটু রিপিট করি যে গতি ও স্থিতি কি। এক কথায় বলবো, গতি হলো সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হওয়াকে গতি বলে, আর সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হওয়াকে বলা হয় স্থিতি। এখন এখানে আর একটা বিষয় হলো প্রসঙ্গ বস্তু, প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বিন্দু, এই ধরনের কথা থাকে। আসলে প্রসঙ্গ জিনিসটা হলো এমন যে কোনো একটি বস্তুর অবস্থান যে বিন্দু বা বস্তুর সাহায্যে নির্ণয় করা হয় সেই বিন্দুকে বলবো প্রসঙ্গ বিন্দু, আর সেই বস্তুকে বলা হয় প্রসঙ্গ বস্তু। যেমন আমি যেখানে আছি, আমি যদি বলি যে আমি আমার বাম পাশে যে দেওয়ালটা আছে, আমি যদি বলি যে এই দেওয়াল থেকে আমি 2 মিটার দূরে আছি, তাহলে এই যে দেওয়ালের সাপেক্ষে আমার অবস্থানটা নির্ণয় করা হচ্ছে, তাহলে এই দেওয়ালটি হবে প্রসঙ্গ বস্তু বা প্রসঙ্গ বিন্দু। তাহলে একটা বস্তুর অবস্থান যে বস্তুর সাহায্যে বা যে বিন্দুর সাহায্যে নির্ণয় করা হয় সেই বস্তুকে বলা হয় প্রসঙ্গ বস্তু, সেই বিন্দুকে বলা হয়
প্রসঙ্গ বিন্দু। তাহলে যে কোনো একটা জিনিসের অবস্থান যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে আরেকটা সাপেক্ষে যদি নেওয়া হয় তাহলে সেটি হবে কিন্তু প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ বস্তু। এরপরে আসি বিভিন্ন প্রকার গতি নিয়ে। গতি তো বিভিন্ন প্রকার হতে পারে, তার মধ্যে তোমাদের পাঠ্য বইতে যে বিষয়গুলো আছে, রৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি ইত্যাদি। তা প্রথমে আমি রৈখিক গতি নিয়ে একটু আলোচনা করব। রৈখিক গতিটা কি? কোনো বস্তুর গতি যদি এমন হয় যে বস্তুটি সোজা পথে বা সরলরৈখিক পথে চলে, তাহলে সেটি হবে কিন্তু রৈখিক গতি। তা রৈখিক গতির উদাহরণের মধ্যে মনে করো যে বন্দুকের গুলি তো আর আঁকা বাঁকা পথে যায় না, তাহলে বন্দুকের গুলিটা সোজা পথে চলে, এই জন্য বন্দুকের গুলির গতিটা হবে রৈখিক গতি। বন্দুকের গুলির গতিটি হবে রৈখিক গতি। এরপরে আসি ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি জিনিসটা কেমন? ঘূর্ণন গতি হলো যে কোনো বস্তুর যদি এমন ভাবে ঘুরতে থাকে যে বস্তুর কোনো একটা নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে এমন ভাবে ঘুরছে যে ওই বিন্দু বা ওই বস্তুটির সমস্ত কণাগুলো সেই বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে। যেমন ফ্যানের পাখার গতি, একটু উদাহরণ দেখো। মনে করো কোন একটা ফ্যানের পাখা, এরকম তিনটে পাখা আছে, তিনটে পাখা যখন ঘুরবে, তা চিন্তা করে এই এক একটা ফ্যানের পাখার মধ্যে কিন্তু অসংখ্য বস্তু কণা আছে, অর্থাৎ ফ্যানের একটা পাখার মধ্যে কিন্তু অনেক অনেক কণা আছে। এই কণাগুলো কিন্তু এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে। যদি আমি ফ্যানের পাখার এই কণাটা চিন্তা করি, তাহলে লক্ষ্য করো এই কণাটা কিন্তু এই যে একটা নির্দিষ্ট দূরত্ব আছে, এই দূরত্বটা একটু ধরে নিলাম যে 10 সেন্টিমিটার একটা দূরত্বে একটা কণা আছে। এই কণাগুলো কিন্তু এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করেই ঘুরছে, কিন্তু এর দূরত্বের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে কোনো একটা নির্দিষ্ট বস্তু কণা যদি তার দূরত্ব অপরিবর্তিত রেখে পর্যায়ক্রমে আবর্তিত হয় বা ঘুরতে থাকে, তাহলে এই গতিটাকে আমরা বলবো ঘূর্ণন গতি। তাহলে এখানে রৈখিক গতি এবং ঘূর্ণন গতি সম্পর্কে জানলে, এরপর আমি আসবো চলন গতি নিয়ে। চলন গতি বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে কোনো একটা বস্তু যদি এমন ভাবে চলতে থাকে যে বস্তুর সমস্ত কণাগুলোও একই সময়ে একটা নির্দিষ্ট দিকে সমস্ত কণাগুলো যদি সেই দিকেই চলে, তাহলে সেই গতিটাকে আমরা চলন গতি বলবো। একই সময়ে যদি একই দূরত্ব অতিক্রম করে, তাহলে সেটা হবে চলন গতি। আমি যদি এই পেনটি এরকম সোজা পথে যদি আমি নিক্ষেপ করি, তাহলে এই বস্তুটা যদি সোজা যায়, তাহলে এই বস্তুর কণাগুলোও দিক ওই দিকে হবে এবং কণাগুলোও সোজা পথে চলবে। তার মানে এই বস্তুটা যেদিকে যাচ্ছে, এই বস্তুর সমস্ত কণাগুলোও সেই দিকেই যদি যায়, তাহলে সেটি হবে কিন্তু চলন গতি। যেমন এই যে ফ্যানের যে পাখাটা চিন্তা যদি করো, এই কণাটা খেয়াল করো, এই কণাটার দিক হলো এই দিক। এই ফ্যানের পাখাটি যখন এখানে আসবে, তখন কিন্তু এই কণাটার দিক এদিক হয়ে যাচ্ছে। তাহলে এই একই কণার দিক এদিকে হয়ে যাচ্ছে এবং এই কণাটার দিক এদিক হচ্ছে। তাহলে এই যে কণাগুলোর দিক চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে দিক চেঞ্জ হলে সেটা আর চলন গতি হবে না। বস্তুটা যেদিকে চলছে, বস্তুর সমস্ত কণাগুলো যদি সেই দিকেই চলে, তাহলে সেই বস্তুর গতিকে আমরা বলবো চলন গতি। মনে করো যে সাইকেল যখন চালানো হয়, একটা বাইসাইকেল যখন চালানো হয়, বাইসাইকেলটি যেদিকে চলছে, বাইসাইকেলের সমস্ত কণাগুলো সেদিকে চলছে, তাহলে এটা চলন গতি। কিন্তু সাইকেলের চাকার চিন্তা যদি করো, চাকার মধ্যে যে সমস্ত কণাগুলো আছে, সেই কণাগুলো কিন্তু ঘুরতে থাকছে এবং সেই কণাগুলোর দিক চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা আর সাইকেলের চাকার গতিটা আর ঘূর্ণন গতি হবে না। ঘূর্ণন গতি বলছি, চলন গতি আর হবে না চাকার গতিটি।
তাহলে আমরা এখানে চলন গতি সম্পর্কে বুঝতে পারলাম। এরপরে আসবো পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতিটা কি? যদি কোনো বস্তু কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে পর্যায়ক্রমে আবর্তিত হয় তাহলে সেটি হবে পর্যায়বৃত্ত গতি। মনে করো ফ্যানের পাখার গতিটাই হবে পর্যায়বৃত্ত গতি, কেননা ফ্যান একটা নির্দিষ্ট বিন্দুকে বা একটা অক্ষকে কেন্দ্র করে পর্যায়ক্রমে আবর্তিত হয়, তাহলে এটি হলো পর্যায়বৃত্ত গতি। পৃথিবীর গতিটা যদি চিন্তা করি, পৃথিবী কিন্তু সূর্যকে কেন্দ্র করেই পর্যায়ক্রমে আবর্তিত হয়, এই জন্য পৃথিবীর গতিটাও হবে পর্যায়বৃত্ত গতি। এরপরে আমরা আসবো স্পন্দন গতি নিয়ে। স্পন্দন গতির আরেকটা নাম হচ্ছে দোলন গতি বা দোল গতি। এর আরেকটি নামও আছে সরল দোল গতি বা সন্দিত গতি বলা যেতে পারে। তাহলে স্পন্দন গতি কিন্তু আবার পর্যায়বৃত্ত গতির মধ্যে পড়ে। তাই বলা হয় যে পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ কোনো বস্তুর গতি যদি এমন হয় যে কোন একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বাকি অর্ধেক সময় একদিকে গেল এবং আর বাকি অর্ধেক সময় আরেক দিকে গেল, তাহলে এই ধরনের গতিকে বলবো আমরা স্পন্দন গতি। একটা উদাহরণ দেখো, সরল দোলকের চিত্রটি দেখো। সরল দোলকের চিত্রটি একটা সুতার সাহায্যে যদি বস্তুটা ঝোলাই দেওয়া হয় তাহলে দেখবে যে বস্তুটি কোনো একটা সময় এখানে আসবে এবং কোনো একটা সময় এখানে আসবে। তাহলে এই বস্তুটাকে যদি এইভাবে দোল দেওয়া হয় তাহলে বাকি অর্ধেক সময় যেদিকে গেল এবং তার বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যাবে। এই ধরনের গতিকে আমরা বলবো দোল গতি বা স্পন্দন গতি। তাহলে এই যে বিভিন্ন প্রকার গতির মধ্যে এই গতি সম্পর্কে আমি বললাম, আশা করা যায় এটা বুঝতে পেরেছো। এই গতির মধ্যে কিন্তু আরেকটা গতি আছে যেটাকে বলা হয় যৌগিক গতি বা জটিল গতি। এটি আবার কেমন, যে কোনো একটা যন্ত্র বা কোনো একটা বস্তুর মধ্যে যদি অনেক ধরনের গতি কাজ করে সেটিকে আমরা যৌগিক গতি বা জটিল গতি বলি। যেমন সাইকেলের চিন্তাটা যদি করি, সাইকেল যদি সোজা পথে চলে তাহলে সাইকেলের গতিটি হবে কিন্তু রৈখিক গতি। সাইকেলের চাকাটি যে ঘুরছে তাহলে এটাকে আমরা ঘূর্ণন গতি বলবো। সাইকেলের চাকাটা যদি পর্যায়ক্রমেই আবর্তিত হয় তাহলে সেটা পর্যায়বৃত্ত গতি। তাহলে এই সাইকেলের মধ্যে অনেকগুলো গতি কাজ করে, এই জন্য সাইকেলের গতিটাকে আমরা বলবো যৌগিক গতি বা জটিল গতি। তো এরপরে আসবো আমরা স্কেলার রাশি ও ভেক্টর রাশি নিয়ে। আসলে কি ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় সেটি হলো রাশি। স্কেলার রাশি এবং ভেক্টর রাশি জানার আগে রাশিটা আসলে কি সেটা বুঝতে হবে। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় সেগুলোকে কিন্তু বলা হয় রাশি। যা কিছু পরিমাপ করা হয়, যেমন ভর পরিমাপ করা হয়, দৈর্ঘ্য পরিমাপ করি আমরা, তারপরে সময় পরিমাপ করি, এইভাবে যেগুলো রাশি পরিমাপ করা হয় সেটা হলো রাশি। আর স্কেলার রাশি আর ভেক্টর রাশি, এই রাশিকে আবার আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। তাহলে রাশিকে দুই ভাগে ভাগ করতে পারি, সেটি হলো ভেক্টর রাশি, আগে স্কেলার রাশি বলি, স্কেলার রাশি স্কেলার রাশি এবং আরেকটি হলো ভেক্টর রাশি। ভেক্টর রাশি এখন স্কেলার রাশিটা আসলে কি, যে রাশির শুধু মান দিয়ে প্রকাশ করা হয় সেটি হলো স্কেলার রাশি। আর ভেক্টর রাশি যেটা প্রকাশ করতে হলে, যে রাশিটাকে প্রকাশ করতে হলে মান এবং দিক উভয় লাগে সেটিকে আমরা ভেক্টর রাশি বলবো। যেমন এখানে উদাহরণ যদি দেওয়া হয় ভর, আমি এখানে লিখি ভর, দৈর্ঘ্য চিন্তা করি আর সময় চিন্তা করি, যদি তারপর বেগ যদি চিন্তা করি, সরণ যদি চিন্তা করি এবং দূরত্ব যদি চিন্তা করি, এগুলো কিন্তু গতি সংক্রান্ত বিভিন্ন রাশি। তা একটা জিনিস খেয়াল করে যে ভর, ভর জিনিসটা কি, কোনো কিছুর পরিমাণটাই হলো মোট ভর। তাহলে ভর পরিমাপ করতে গেলে
এর যে ইয়েটা লাগবে, অর্থাৎ শুধু মান দিয়ে প্রকাশ করা হয়। ভরের তো কোনো দিক নেই যে কোন দিকে তার ভর, এই ধরনের কিন্তু কথা নাই। তাহলে ভর হলো স্কেলার রাশি, অর্থাৎ এটাকে আমরা শুধু মান দিয়ে প্রকাশ করি। তাহলে ভরকে শুধু আমরা মান দিয়ে প্রকাশ করি, তাই ভর হবে এখানে স্কেলার রাশি। দৈর্ঘ্য, দৈর্ঘ্যের কিন্তু আমরা দিক বলবো না, কোন দিকে দৈর্ঘ্য এটাই না। দৈর্ঘ্য যে কোনো যেটা একটা টেবিলের চিন্তা যদি করি, তাহলে যে লম্বা দিকটা সেটা আমরা দৈর্ঘ্য চিন্তা করি। দৈর্ঘ্যের শুধুমাত্র মান আছে, কত দৈর্ঘ্য, 10 মিটার দৈর্ঘ্য বা 20 মিটার দৈর্ঘ্য বা 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, এইগুলো কিন্তু আমরা বলবো হলো শুধু মান দিয়ে প্রকাশ করা হয়। সময়টাও কিন্তু মান দিয়ে প্রকাশ করা হয়। কত সময়, এত সময়। এখানে কিন্তু এই সময়ের কোনো দিক নেই, তাই সময়টি হবে এখানে স্কেলার রাশি। কিন্তু ভেক্টর রাশির মধ্যে দেখো এখানে পড়ছে বেগ। বেগ যদি চিন্তা করি যে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি 30 বেগে, তাহলে এই যে 30 মিটার পার সেকেন্ড বেগে আমি গাড়ি চালাচ্ছি, তাহলে 30 বেগে আমি চলছি। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে যে সে কোন দিকে যাচ্ছে, আমি কোন দিকে গাড়ি চালিয়ে যাচ্ছি। তাহলে এটা উত্তর দিক কি পশ্চিম দিক কি দক্ষিণ দিক, এরকম একটা দিক বোঝাবে। তাহলে এই যে বেগের একটা নির্দিষ্ট দিক আছে এবং মানও আছে। আমি যাচ্ছি উত্তর দিকে এবং কত বেগে যাচ্ছি, 30 বেগে যাচ্ছি। তাহলে এই যে বেগ প্রকাশ করতে গেলে মান এবং দিক উভয় লাগছে, তাই এই বেগটি হবে এখানে ভেক্টর রাশি। সরণের বিষয়টা যদি বলি, দেখো সরণ আর দূরত্ব। সরণ এবং দূরত্ব বিষয়টা হলো, দূরত্ব কি নির্দিষ্ট দিকে না, কিন্তু সরণটি হবে নির্দিষ্ট দিকে। একটা নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনটা হলো সরণ। নির্দিষ্ট দিক, তার মানে দিক প্রকাশ করলে সেটা হবে ভেক্টর রাশি। আর দূরত্ব হলো যে কোনো দিকে হতে পারে, যে কোনো দিকে যদি যায় অবস্থানে পরিবর্তন হয়, তাহলে সেটি হবে দূরত্ব, অর্থাৎ স্কেলার রাশি। তাহলে এখানে দূরত্বটা হলো স্কেলার রাশি, সরণ ভেক্টর রাশি। তাহলে এখানে আমি মোটামুটি যে উদাহরণগুলো দিয়েছি, বেগ এইটা হবে ভেক্টর রাশি, আর সরণটা হলো এখানে ভেক্টর রাশি, আর বাকি যেগুলো আছে সবগুলোই কিন্তু এখানে স্কেলার রাশি। তবে দেখো এই যে কোনগুলো ভেক্টর রাশি কোনগুলো স্কেলার রাশি, মোটামুটি এইগুলো কিন্তু একটু ধারণা রাখতে হবে, কেননা এইগুলো অবজেক্টিভে কিন্তু পড়ে। অবজেক্টিভে প্রশ্ন থাকবে যে নিচের কোনটি ভেক্টর রাশি বা নিচের কোনটি স্কেলার রাশি। এই জন্য কোনগুলো স্কেলার রাশি কোনগুলো ভেক্টর রাশি সেগুলো কিন্তু জানতেই হবে। এরপরে আমরা আসবো দূরত্ব ও সরণ নিয়ে একটু বলবো। একটু মনোযোগ দাও, দূরত্ব এবং সরণ জিনিসটা কি। দূরত্ব হলো আর সরণ। দেখো আমরা এখানে জানলাম যে দূরত্বটা হলো স্কেলার রাশি, স্কেলার রাশি, আর সরণ হলো ভেক্টর রাশি। তো এখন সংজ্ঞা হলো যে দূরত্বটা কি বা দূরত্ব কাকে বলে। যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা বলবো দূরত্ব। যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলবো দূরত্ব। আর সরণের যে সংজ্ঞাটি সেটা বলবো যে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। তো একটু লক্ষ্য করে একটা উদাহরণ দিই। মনে করো তুমি এই অবস্থান হতে সোজা বি অবস্থানে আসলে, এ থেকে তুমি সোজা পথে বি তে আসলে, এইটুকু ধরে নিলাম 4 মিটার। এখন বি থেকে তুমি আবার এইদিকে এখানে 90 ডিগ্রি কোণ করে তুমি আবার এখানে মনে করো 3 মিটার পথ আসলে, অর্থাৎ সি বিন্দুতে। তাহলে এখানে দেখো এখানে তোমার দূরত্বটা কত, দূরত্বটা হবে তোমার এ থেকে বি 4 মিটার পথ অতিক্রম করেছো এবং বি থেকে সি 3 মিটার পথ অতিক্রম করেছো। তাহলে তুমি কিন্তু মোট এখানে
7 মিটার পথ অতিক্রম করেছো। এই যে টোটাল যে পথটা অতিক্রম করছো এটাই কিন্তু হবে দূরত্ব। কিন্তু সরণ জিনিসটা হবে কি, সরণটা সোজা পথ, নির্দিষ্ট যে দিক অর্থাৎ এ থেকে সি, এইটা হবে কিন্তু তোমার সরণ। তাহলে সরণ এসি যখন আমরা হিসাব করব, দেখো এখানে দেখো সরণ এইটা কত, আসলে সরণটা হবে সোজা পথ। কিন্তু এই জায়গায় যদি আমরা একটু ক্যালকুলেশন করি পিথাগোরাসের সূত্র অনুসারে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। পিথাগোরাসের সূত্রটি আমরা জানি যে অধিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এসি রুট ওভার এবি মান কত 4 স্কয়ার, এটা 3 স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় 25, এটাকে করলে 5 হয়। তাহলে এখানে কিন্তু এই যে এসি যে পথ অর্থাৎ 5 সেন্টিমিটার না, এটা মিটার, 5 মিটার, এই যে 5 মিটার পথ এইটা হবে তোমার সরণ। তাহলে দূরত্ব এবং সরণ বিষয়টা আশা করা যায় বুঝতে পেরেছো। সরণের বিষয়ে আরেকটা কথা বলি, এখানে দেখো সরণ সবসময় কিন্তু সোজা পথ। মনে করো তুমি তোমার বাসা থেকে যদি তুমি স্কুলে যেতে চাও, তাহলে দেখা যাচ্ছে বিভিন্ন পথ, বিভিন্ন আঁকাবাঁকা পথ দিয়ে তোমার হয়তো বা যেতে হচ্ছে স্কুলে। এভাবে আঁকাবাঁকা পথে যদি তুমি স্কুলে পৌঁছাও, তাহলে দেখা যাচ্ছে তোমার 10 কিলোমিটার পথ অতিক্রম করতে হচ্ছে। কিন্তু তোমার বাসা থেকে যদি তোমার 4 তলা বিল্ডিং এর বাসা থেকে যদি তুমি সোজা স্কুলের অবস্থানটা চিন্তা করো, সোজা পথ, তাহলে কিন্তু এই 10 কিলোমিটার হবে না, অর্থাৎ যে দেখা যাচ্ছে 7 কিলোমিটার হলো। তাহলে এই যে তোমার বাসা থেকে সোজা স্কুলের যে দূরত্বটা আছে সোজা পথ, সেটা যদি কল্পনা করো, তাহলে কিন্তু এই সোজা পথটা দেখা যাচ্ছে 7 কিলোমিটার হলো। এই 7 কিলোমিটারটি হবে সরণ। আর তুমি যে বাসা থেকে যে আঁকাবাঁকা পথে স্কুলে পৌঁছাইছো, সেই আঁকাবাঁকা পথ, টোটাল পথ 10 কিলোমিটার পথ, এইটা হবে তোমার দূরত্ব। তাহলে এখানে একটা জিনিস দেখো, এ অবস্থান, এখানে বি অবস্থান। মনে করো তুমি এ থেকে বি তে যাচ্ছ, বিভিন্ন পথে তুমি যেতে পারো, এভাবেও যেতে পারো, এভাবে তুমি বি তে পৌঁছাতে পারো। মনে করো এদিকে একটা রাস্তা আছে, এখান থেকে মনে করো আর একটা পথ আছে এমন, মনে করো পথ আছে এমন, এটা মনে করো 1 নম্বর পথ, এটা আমি 2 নম্বর পথ চিন্তা করলাম, এটা 3 নম্বর পথ চিন্তা করি, এভাবে সোজা একটা পথ আছে, সেটাকে 4 নম্বর পথ চিন্তা করছি। তাহলে দেখো এই যে এ থেকে বি তে পৌঁছাতে গেলে তোমার বিভিন্ন পথ এখানে আছে। তাহলে এখানে কোন পথটি সরণ হবে? সোজা, অর্থাৎ এ থেকে বি এর অবস্থান যে সোজা 4 নম্বর পথ, এই 4 নম্বর পথটি, এই দূরত্বটা হবে এখান থেকে, এই ডিস্টেন্সটা হবে কিন্তু এখানে সরণ। আর বাকি যদি এই সমস্ত পথগুলো যাও, এখানে দূরত্বটা বেশি হবে। তাহলে একটা হিসাব কি, যে আসলে সরণের যে মান তার থেকে দূরত্বের মানটা একটু বেশি হয়। আর তাহলে এখানে আমি মনে করি যে দূরত্ব এবং সরণ সম্পর্কে তোমরা এখানে বুঝতে পেরেছো। তা প্রথম পর্ব ক্লাসে আমি এখানে এই বিষয়গুলো একটু বললাম, তোমরা একটু মনোযোগ দাও, মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করো। এরপরে আমি গতির যে সমীকরণগুলো আছে সেই সমীকরণগুলো নিয়ে আলোচনা করব। মেন বিষয়টি হচ্ছে এখানে কিন্তু গতির সমীকরণ। তবে গতির সমীকরণগুলো নিয়ে আলোচনা করব, পরন্ত বস্তুর সূত্রগুলো নিয়ে আলোচনা করব এবং লেখচিত্র নিয়ে আলোচনা করব এর গতির দ্বিতীয় পর্ব ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। খোদা হাফেজ।